ফ্রেন্ডস, বেসিক টু অ্যাডভান্স বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশন যে ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা নেয়, তাতে লাইফ সায়েন্স নামক সাবজেক্টে যে বিভিন্ন প্রকার সাবজেক্ট যেমন জুলজি, বোটানি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এবং অন্যান্য আরও সাবজেক্ট থেকে পরীক্ষা নেওয়া হয়। যেহেতু বিভিন্ন প্রকার সাবজেক্ট থেকে লাইফ সায়েন্সের সেট পরীক্ষা নেওয়া হয়, তাই লাইফ সায়েন্সের ডব্লিউবি সেট পরীক্ষার সিলেবাস প্রচুর বড়। এতে যে 13টি ইউনিট আছে, প্রত্যেক ইউনিট কিন্তু এক একটা স্পেশাল পেপারের থেকেও বড়। যেহেতু সামনে পরীক্ষা এবং তোমরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তাই কম সময় পাও পড়ার জন্য। এই কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য বিশেষ কিছু টপিক নিয়ে এসেছি, যেখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন কিন্তু সেট হয়। তার কিছু কোশ্চেন এবং কোশ্চেনের ব্যাখ্যা করব। এবং যেহেতু পরীক্ষার লেভেল ক্রমাগত অর্থাৎ বিগত বছরের তুলনায় প্রত্যেক বছর কিন্তু টাফ হচ্ছে, তাই কোশ্চেনের এক্সপ্লেনেশান খুবই দরকার। যে ধরনের কোশ্চেন আসুক না কেন, তোমরা সঠিক উত্তর করতে পারবে যদি ক্লাসটি তোমরা ভালো করে শোনো, এবং এর ব্যাখ্যাগুলো থেকে অবশ্যই আমি আশা রাখছি কোশ্চেন আসবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং যদি কিছু উপকার হচ্ছে বলে মনে হয় তোমাদের, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং ক্লাসের লিঙ্কটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, যেন তারাও পরীক্ষায় পাস করে। আজকের টপিক নিয়ে আমি যে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে এনজাইম বা উৎসেচক। এনজাইম নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এখানে এমন কিছু কোশ্চেন আসবে না যে তোমরা করতে পারবে না। যদি তোমরা প্রপার এক্সপ্লেনেশান এবং প্রপার যদি নোটসগুলো ফলো করো বা কোশ্চেনগুলো দেখো, তাহলে আমি আশা রাখছি এখান থেকে যে দুটি কোশ্চেন সেট হবে, সেই দুটি কোশ্চেন তোমরা অনায়াসে করতে পারবে। তাহলে সময় নষ্ট না করে আজকে শুরু করা যাক। এখন ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে, এনজাইম অ্যাসিলারেট এ রিয়াকশান বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্ট্র্যাটেজিজ। অর্থাৎ এনজাইম কোন কৌশলের মাধ্যমে রিয়াকশানকে দ্রুততর করে। প্রথম অপশান হচ্ছে ডিক্রিজিং এনার্জি রিকোয়ার টু ফ্রম দ্য ট্রানজিশন স্টেট। ডিক্রিজিং এনার্জি মিনস হচ্ছে অ্যাক্টিভেশান এনার্জিকে কমাবে, ট্রানজিশন স্টেট গঠন করাতে অ্যাক্টিভেশান এনার্জিকে কমাবে। আর আমরা জানি যে অ্যাক্টিভেশান এনার্জি যত কম হবে, এনজাইমের অ্যাসিলারেট রিয়াকশান তত বেশি হবে। তার মানে অপশান 1ও ঠিক অপশান হবে। তবুও আমরা অপশান 2 দেখে নিই। ইনক্রিজিং কাইনেটিক এনার্জি অফ দ্য সাবস্ট্রেট। অর্থাৎ সাবস্ট্রেটের কাইনেটিক এনার্জিকে বাড়াবে। মনে রাখতে হবে যে সাবস্ট্রেটের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি এনজাইম কখনো বাড়ায় না। যেমন মনে করো কোনো টেস্ট টিউবে বা বিকারে কোনো এনজাইম আছে প্লাস কোনো সাবস্ট্রেট আছে। এমতো অবস্থায় কি হয়, এনজাইম সাবস্ট্রেটের কোনো কাইনেটিক গতিশক্তি কিন্তু বাড়াবে না। যদি আমরা বাইরের থেকে তাপ দিই, তাহলে ওই সাবস্ট্রেট তাপ নামক শক্তিকে গ্রহণ করে এবং নিজের গতিশক্তি বা কাইনেটিক এনার্জিকে বাড়িয়ে দেয়, ফলে নিজে স্পিডি মুভমেন্ট করতে পারে। তাহলে অপশান 2 সঠিক অপশান নয়। অপশান 3তে আসছি, ইনক্রিজিং ফ্রি এনার্জি ডিফারেন্স বিটুইন সাবস্ট্রেট অ্যান্ড দ্য প্রোডাক্ট। অর্থাৎ ফ্রি এনার্জি বা যেটাকে বলবো গ্রিপস ফ্রি এনার্জি, এটাকে কিন্তু কখনো এনজাইম ডিস্টার্ব করে না। বোঝা গেল? অর্থাৎ এনজাইম রিয়াকশানের রেট কেবলমাত্র বাড়াবে বা কমাবে, কিন্তু রিয়াকশান ফরওয়ার্ড হবে বা ব্যাকওয়ার্ড হবে এটা কিন্তু নির্দেশ করে না। এটা নির্দেশ করে কে? গ্রিপস ফ্রি এনার্জি বা ফ্রি এনার্জি ডিসাইড করে। বোঝা গেল? তাহলে অপশান 3ও রং হবে। অপশান 4 যেটা আছে, ইনক্রিজিং টার্নওভার নাম্বার অফ এনজাইম। অর্থাৎ এনজাইমের টার্নওভার নাম্বারকে বৃদ্ধি করে। এনজাইমের টার্নওভার নাম্বার বৃদ্ধি করে কি? প্রথমে তোমাদের জানতে হবে যে টার্নওভার নাম্বার কি। টার্নওভার নাম্বার বা কে ক্যাট হচ্ছে একই জিনিস। অর্থাৎ
পার ইউনিট টাইমে একটি এনজাইমের একটি অ্যাক্টিভ সাইট যদি ম্যাক্সিমাম কতগুলো সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করছে। ভালো করে মনে রাখবে, একটি এনজাইমের একটি অ্যাক্টিভ সাইট যদি পার ইউনিট টাইমে ম্যাক্সিমাম কতগুলো সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করছে তাকে বলা হচ্ছে কি ওই এনজাইমের কে ক্যাট বা টার্নওভার নাম্বার। সাপোজ মনে করো আমি যদি হই একটা এনজাইম, আমার হাত যদি হয় অ্যাক্টিভ সাইট, ওই হাত দিয়ে অ্যাক্টিভ সাইড দিয়ে আমি সাপোজ দুটো বল, কালো কালারের বলকে কোনো সাদা রঙে ডুবিয়ে তাকে সাদা করে দিলাম, তাহলে আমার অ্যাক্টিভ সাইড হচ্ছে হাত, এটাকে যখন কালো কালারে ডুবিয়ে যখন সাদা করে দিচ্ছি তখন হচ্ছে সাদা প্রোডাক্টে আমি পরিণত করছি। এই রকম আমার মতো আরেকটা এনজাইম, আমার হুবহু নকল কপি আর একটা এনজাইম এলো বা একটা ব্যক্তি এলো, তারও একটা হাত আছে, সে হাত দিয়ে দুটো, হাত হচ্ছে তার অ্যাক্টিভ সাইট, হাত দিয়ে সে কেবলমাত্র দুটো বল, কালো বলকে ধরে সেও একইভাবে ডুবিয়ে তাকে সাদা বলে পরিণত করলো। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এনজাইমের নাম্বার আমরা বাড়াচ্ছি, কিন্তু ওই এনজাইমের যে অ্যাক্টিভ সাইট কেবলমাত্র দুটো পার্টিকুলার সাবস্ট্রেটকে নিচ্ছে এবং প্রোডাক্টে কনভার্ট করে দিচ্ছে। তাহলে টার্নওভার নাম্বার বা কে ক্যাট এনজাইমের হচ্ছে কি কনস্ট্যান্ট থাকছে। কিন্তু যদি আমার মতো যে অসংখ্য রেপ্লিকা কপি বা হুবহু আমার মতো অনেকগুলো যে এনজাইম এসেছিল, তারা প্রত্যেকে দুটো করে বলকে তাহলে কি করছে, সাদা বলে, কালো বলকে সাদা বলে কনভার্ট করে দিচ্ছে, তাহলে রেট অফ রিয়াকশান বেড়ে যাচ্ছে। কিন্তু তাদের কি হচ্ছে, সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করার কিন্তু ক্ষমতা কিন্তু তাদের একজনের কনস্ট্যান্ট, দুটো করে হচ্ছে। কিন্তু যৌথভাবে যখন ধরছি তখন কিন্তু ভেলোসিটি বা গতিবেগ বিক্রিয়ার বেড়ে যাচ্ছে, অর্থাৎ সাবস্ট্রেট টু প্রোডাক্টের ভেলোসিটি বেড়ে যাচ্ছে। যদি 5টা এনজাইম নিই তাহলে দেখা যাচ্ছে যে 5 দুনে 10টি বলকে পার ইউনিট টাইম কিন্তু ওদের বাড়িয়ে দিচ্ছে, কিন্তু প্রত্যেকে কে ক্যাট বা টার্নওভার নাম্বার কিন্তু সেম, কেবলমাত্র ভিম্যাক্স বা ভেলোসিটি বেড়ে যাচ্ছে যৌথভাবে যখন তারা কাজ করছে। বোঝা গেল? এর পরের কোশ্চেন যেটা হচ্ছে এনজাইমস অ্যাসিলারেটস রেট অফ রিয়াকশান। তাহলে এনজাইম দ্রুততর করে রিয়াকশানের হারকে, কিসের দ্বারা দ্রুততর করে? বলেছি এর আগের কোশ্চেনে, লোয়ারিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জিকে কম করাবে অফ হাইয়েস্ট ট্রানজিশন স্টেট। হাইয়েস্ট ট্রানজিশন স্টেটতে অ্যাক্টিভেশন এনার্জিকে কম করবে, ফলে রেট অফ রিয়াকশান কিন্তু বাড়বে। তাহলে এখানে দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে রাইট অপশান হয়েছে। তাহলে তৃতীয় নম্বর অপশান এখানে দেখি, প্রোভাইডিং ডাইরেক্ট এনার্জি টু সাবস্ট্রেট, অর্থাৎ সাবস্ট্রেটকে ডাইরেক্ট এনার্জি দেয় না, এটা অপশান ভুল। চতুর্থ নম্বর অপশান দেখি, প্রোভাইডিং মোর চান্স টু সাবস্ট্রেট টু রিয়্যাক্ট টুগেদার, অর্থাৎ সাবস্ট্রেটকে একে অপরের সঙ্গে জয়েন করাতে সাহায্য করে না, এরকম কোনো কথা নেই। তাহলে অপশান 2 হচ্ছে এর রাইট অপশান। এর পরের কোশ্চেন যেটা হচ্ছে, হুইচ গ্রাফ রিপ্রেজেন্টস দ্য এন্ডোথার্মিক রিয়াকশান উইথ লিস্ট অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ কোন গ্রাফটি এন্ডোথার্মিক রিয়াকশানের সাথে কম অ্যাক্টিভেশন এনার্জি শো করাচ্ছে। এক্ষেত্রে এ কে সাবস্ট্রেট এবং বি হচ্ছে প্রোডাক্ট। তোমরা ভালো করে লক্ষ্য করো গ্রাফ 2 এর ক্ষেত্রে এবং গ্রাফ 4 এর ক্ষেত্রে। তার আগে তোমাদের জেনে নিতে হবে এন্ডোথার্মিক রিয়াকশান আর এক্সোথার্মিক রিয়াকশান সম্পর্কে। এন্ডোথার্মিক রিয়াকশান হচ্ছে যখন রিয়াকশান ঘটার ক্ষেত্রে বাইরে থেকে কোনো এনার্জি ব্যবহার করা হয়, অর্থাৎ বলতে গেলে কি হচ্ছে, এন্ডোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে বাইরে থেকে এনার্জি প্রোভাইড করতে হয় বা দেওয়া হয়। আর এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে কোনো রিয়াকশান ঘটাতে যে এনার্জি তৈরি হয় সেটা বাইরের দিকে বেরিয়ে যায়, সেটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশান। গ্রাফ 2 এবং 4 এর দিকে ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে সাবস্ট্রেট এ, বিশেষ করে গ্রাফ 2 এর ক্ষেত্রে সাবস্ট্রেট এ এবং প্রোডাক্ট বি, এই দুটোর ভেতর দেখতে পাবে সমান্তরালে দুটো আছে, অর্থাৎ এ এর এনার্জি যা আছে বি এর এনার্জিও তা আছে, তাই এটা কোনো এনার্জি গেইন করছে না, তাই এটা কি হচ্ছে, এন্ডোথার্মিক রিয়াকশান হচ্ছে না, তাই এই অপশান অটোমেটিক বাদ চলে যাবে। অপশান 4 এর ক্ষেত্রে দেখো এ হচ্ছে সাবস্ট্রেট, বি হচ্ছে প্রোডাক্ট, এ এর এনার্জি দেখতে পাচ্ছ বি এর এনার্জি চেয়ে বেশি আছে, তাহলে নিশ্চয়ই এ কিছু এনার্জি লস করেছে, লস করার ফলে বিতে পরিণত হয়েছে,
তাই যেহেতু লস করেছে এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশান, তাই অপশান 4ও চলে গেল। পড়ে আছে তাহলে কি অপশান 1 অ্যান্ড 3। অপশান 1-এর দিকে তাকাও, এ কিছু এনার্জি গেন করে বিতে পরিণত হয়েছে, তাই এন্ডোথার্মিক রিয়াকশান। ঠিক একইভাবে 3-এর অপশানে দেখো, এ কিছু এনার্জি গেন করে কি হচ্ছে, বিতে পরিণত হচ্ছে, তাই এটাও এন্ডোথার্মিক রিয়াকশান। বাট লিস্ট অ্যাক্টিভেশান এনার্জি কার আছে আমাদের দেখতে হবে। লিস্ট অ্যাক্টিভেশান এনার্জি গ্রাফ 1-এর ক্ষেত্রে তুমি ড্র করো, তাহলে এখান থেকে ড্র করলে দেখো এই যে ওপরের দিকে যে ডট টানলাম এটাই হচ্ছে কি অ্যাক্টিভেশান এনার্জি। আর গ্রাফ 3-র ক্ষেত্রে যেটা হচ্ছে ড্র করাচ্ছি এর অ্যাক্টিভেশান এনার্জি হচ্ছে এইটা। অর্থাৎ অ্যাক্টিভেশান এনার্জি কার সব থেকে কম, গ্রাফ 3-র ক্ষেত্রে অ্যাক্টিভেশান এনার্জি কম, এবং এটা এক প্রকার হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশান, তাই অপশান 3 হবে এর রাইট অপশান। বোঝা গেল? এর পরের কোশ্চেন যেটা হচ্ছে হুইচ বন্ড অর ইন্টারেকশান ইজ নট সিন বিটুইন এনজাইম অ্যান্ড সাবস্ট্রেট, অর্থাৎ এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যে কোন বন্ডটা কিন্তু দেখা যায় না। কোশ্চেন তোমরা পড়ার সময় কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি খুব কিন্তু এই নট, ইজ নট, এক্সেপ্ট এগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করবে, কারণ তোমরা অ্যান্সার কিন্তু জানো, সিলি মিস্টেকে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে পরীক্ষায় প্রেশার মাথার উপর থাকার কারণে অনেক জানা কোশ্চেনও অনেকে ভুল করে দিয়ে আসে, তাই তোমাদের আমি বলছি এই কথাটি। এখানে রাইট অপশান হবে অপশান 3 হবে রাইট অপশান, অর্থাৎ পেপটাইড বন্ড কিন্তু দেখা যায় না। হয়তো এই কোশ্চেনটা এক্সপ্লেন করতে একটু টাইম লাগবে, কিন্তু তোমরা যদি মনে করো যে আমি শুধু কোশ্চেন অ্যান্সার রিড করে চলে যাব, সেটাও করতে পারি আমি, কিন্তু আমি মনে করি এক্সপ্লেন করলে কি হবে, পরবর্তী কোশ্চেনগুলো সলভ তোমরা নিজেরাই করতে পারবে, এবং কিছু কনসেপ্ট এখান থেকে তোমরা বিল্ড আপ করবে, যেই কনসেপ্টকে কাজে লাগিয়ে পরবর্তী অন্যান্য টপিকের সঙ্গে যখন রিলেট করা হবে সেখানে কিন্তু অন্যান্য কোশ্চেন তোমরা নিজেরাই সলভ করতে পারবে আমি মনে করছি। তাহলে তোমাদের প্রথমে জেনে রাখতে হবে যে এনজাইম আর সাবস্ট্রেটের মধ্যে কি কি ইন্টারাকশান হয়। এনজাইম আর সাবস্ট্রেটের মধ্যে কিন্তু মাল্টিপল উইক নন কোভ্যালেন্ট ইন্টারাকশান হয়। এই মাল্টিপল উইক নন কোভ্যালেন্ট ইন্টারাকশানগুলো কী কী হতে পারে, যেমন আমি বলছি হাইড্রোজেন বন্ড, হাইড্রোফোবিক বন্ড, ভ্যান্ডারওয়াল ইন্টারাকশান এবং আয়নিক ইন্টারাকশান, এই সবগুলো হচ্ছে কি এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যে উইক নন কোভ্যালেন্ট ইন্টারাকশান। তোমরা হয়তো মনে করবে যে আয়নিক ইন্টারাকশান তো স্ট্রং ইন্টারাকশান, কিন্তু যেহেতু এটা বায়োলজিক্যালি জলের উপস্থিতিতে ঘটছে তাই আয়নিক বন্ডের স্ট্রেংথ এখানে কিন্তু কমে যাবে, তাই এক্ষেত্রে আয়নিক বন্ড আমরা নন কোভ্যালেন্টে রেখেছি। বোঝা গেল? তারও একটু আমি এক্সপ্লেন করে নিই যে কেন এই কোভ্যালেন্ট অর্থাৎ নন কোভ্যালেন্ট এবং কোভ্যালেন্ট বন্ড কেন হচ্ছে বা না হলে কি হতো। যদি এনজাইম এবং সাবস্ট্রেটের ভেতর কি হয় নন কোভ্যালেন্ট উইক ইন্টারাকশান হয়, তাহলে যে ইএস কমপ্লেক্স তোমরা জানো, ইএক্স কমপ্লেক্স অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যে গঠিত হবে, সেখান থেকে যে এনজাইম আর প্রোডাক্ট তৈরি হবে, অর্থাৎ ফ্রি এনজাইম এবং প্রোডাক্ট খুব কুইক তৈরি হবে, ফলে ফ্রি এনজাইমটা পুনরায় সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করতে পারবে এবং ইএস কমপ্লেক্স গঠন করতে পারবে, এবং ইএস কমপ্লেক্স নেক্সট বার কিসে পরিণত হবে, ই প্লাস পিতে, অর্থাৎ এনজাইম প্লাস প্রোডাক্টে, অর্থাৎ ফ্রি এনজাইম এবং প্রোডাক্টে পরিণত হবে। এই ফ্রি এনজাইম কন্টিনিউয়াসলি সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করে সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত হতে সাহায্য করবে। আর যদি কোভ্যালেন্ট ইন্টারাকশান এনজাইম আর সাবস্ট্রেটের ভেতর হয়ে থাকে, তাহলে এনজাইমের অ্যাক্টিভ সাইডে কি হচ্ছে, সাবস্ট্রেট এসে লক হয়ে যাবে, অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তো তৈরি হবে, কিন্তু ফ্রি এনজাইম এবং প্রোডাক্ট কিন্তু তৈরি হবে না। ফলে কি হবে, ফ্রি এনজাইম কখনো নেক্সট বার যে সাবস্ট্রেট আছে ওই সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করতে পারবে না এবং কি প্রোডাক্ট তৈরি করতে পারবে না, ফলে রেট অফ ইন্টারাকশান ডিক্রিজ হবে। বোঝা গেল? পরের কোশ্চেন যেটা আছে, ইন এনজাইম ক্যাটালাইজড রিয়াকশানস
এনজাইম মলিকিউলস আর ক্যাপাবল অফ অল অফ দ্য ফলোয়িং, অর্থাৎ এনজাইম রিয়াকশানের ক্ষেত্রে এনজাইম মলিকিউলের ক্যাপাবিলিটি আছে নিম্নলিখিত সবগুলো এক্সেপ্ট কোনটি, অর্থাৎ কোনটি বাদে। তোমাদের মনে রাখতে হবে এক্সেপ্ট কথাটা, কি বললাম, এক্সেপ্ট কথাটা মনে রাখতে হবে। প্রথমে দেখো, ডিস্টার্বিং দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য কেমিক্যাল রিয়াকশান, অর্থাৎ কোনো কেমিক্যাল রিয়াকশান ইকুইলিব্রিয়ামে আছে তাকে ডিস্টার্ব করে। আগেই বলেছি ইকুইলিব্রিয়াম কন্ডিশানকে কখনো সে ডিস্টার্ব করে না, তাই এটাই হচ্ছে এক্সেপ্টের মধ্যে পড়ে যাচ্ছে, এটাই তাহলে রাইট। তবুও আমরা পরের অপশানগুলো দেখে নিচ্ছি। ডিক্রিজিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশান, হ্যাঁ আগে আলোচনা করেছি অ্যাক্টিভেশন এনার্জিকে ডিক্রিজ করবে। নেক্সট হচ্ছে ইনক্রিজ দ্য রেট অফ দ্য রিয়াকশান, এই রিয়াকশানের রেটকে বাড়াবে, হ্যাঁ এনজাইম অ্যাড করলে রিয়াকশানের রেট বাড়বে, এটাও ঠিক। অল্টারিং দ্য পাথ অফ দ্য রিয়াকশান, রিয়াকশানের পাথকে অল্টার করতে পারে, হ্যাঁ রিয়াকশানের পাথকে অল্টার করতে পারে। তোমরা শুধু যে এক্সেপ্টটা পড়ে চলে যাবে, বাদবাকিগুলো যে পড়বে না, এই বাদবাকি কনসেপ্ট থেকে কিন্তু কোশ্চেন তুলবে আমি মনে করছি। আমরা সাধারণত কী করি, যে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়ে দিয়েছে, সেখানে রাইট অপশান কোনটা আছে ওইটা পড়ে গেলাম, বা এক্সেপ্ট কোনটা আছে বা অলওয়েজ কোনটা ঠিক হবে ওইটা পড়ে চলে গেলাম। বাকি অপশানগুলো কেন হচ্ছে না বা কী কারণে হচ্ছে সেটা যদি আমরা ঠিকঠাকভাবে জানতে পারি, পরীক্ষক কিন্তু ওই কনসেপ্টগুলো থেকেই কোশ্চেন করে। তোমাদের কেয়ারফুলি এটা প্রত্যেকটা কোশ্চেন, শুধু আমি কোশ্চেন আলোচনা করছি বলে নয়, এরকম যেখানে যা কোশ্চেন পাবে আলোচনা করবে। সরি, আমি শুধুমাত্র এখানে তোমাদের এই কোশ্চেনগুলো জাস্ট এক্সপ্লেন করছি, হয়তো এক্সপ্লেনে অনেকটা টাইম যাচ্ছে, আর তোমরা যদি ভাবো ডাইরেক্ট কোশ্চেন আমি জাস্ট সেট করে নিয়ে এসেছি, প্রবাবল কোশ্চেন, সম্ভাব্য কোশ্চেন 2024-এর, এখান থেকেই কোশ্চেন আসবে। তোমরা কিন্তু পরের যে কোটেড লাইন বা কী কারণে হচ্ছে না এগুলো যদি জেনে যাও, তাহলে যে কোনো প্রকার কোশ্চেন তোমরা হিট করতে পারবে এবং রাইট করতে পারবে, আমি আশা রাখছি। ক্লিয়ার? পরের কোশ্চেন যেটা হচ্ছে এনজাইমস ডু নট ইন্টারফেয়ার্স উইথ, অর্থাৎ এনজাইম কখনো ইন্টারফেয়ার করে না কার সাথে, ভালো করে মনে রাখবে। তাহলে কার কার সাথে ইন্টারফেয়ার করে, কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি। পাথ অফ রিয়াকশান, হ্যাঁ পাথ অফ রিয়াকশানের সঙ্গে ইন্টারফেয়ার করে। রেট অফ রিয়াকশানকে কিন্তু বাড়ায়, তাই ইন্টারফেয়ার করে। অ্যাক্টিভেশান এনার্জি, হ্যাঁ অ্যাক্টিভেশান এনার্জি কমায়, তাই অ্যাক্টিভেশান এনার্জির সঙ্গে কিন্তু ইন্টারফেয়ার করে। কিন্তু রিয়াকশান ইকুইলিব্রিয়ামের সঙ্গে কখনো কী করে না, ইন্টারফেয়ার করে না, অর্থাৎ রিয়াকশান ইকুইলিব্রিয়ামের সঙ্গে ইন্টারফেয়ার করে না, অর্থাৎ ডিস্টার্ব করে না, তাই অপশান 4 হবে এর রাইট অপশান। এরপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট প্রপার্টি অফ অ্যান এনজাইম, বলেছে এনজাইমের কোনটি প্রপার্টি নয়। প্রথমে জানতে হবে ফ্রম কমপ্লেক্স উইথ সাবস্ট্রেটের সঙ্গে কমপ্লেক্স তৈরি করে, হ্যাঁ। ডিক্রিজ অ্যাক্টিভেশান এনার্জি, অর্থাৎ অ্যাক্টিভেশান এনার্জিকে কমায়, হ্যাঁ এটা ঠিক। ডিক্রিজ গিভস ফ্রি এনার্জি, অর্থাৎ আমি একটু আগেই বলেছিলাম ফ্রি এনার্জি বা গিভস ফ্রি এনার্জির সঙ্গে কোনো রিলেশান রাখছে না, অর্থাৎ গিভস ফ্রি এনার্জিকে ডিক্রিজও করবে না, আবার ইনক্রিজও করবে না, তাই অপশান 3 হবে এর রাইট অপশান। হয়েছে, অপশান 3 হবে রাইট অপশান। পরের অপশানটা দেখে নিই, ইনক্রিজেস রেট অফ রিয়াকশান, হ্যাঁ একটু আগে রেট অফ রিয়াকশানকে কিন্তু ইনক্রিজ করে, বোঝা গেল। এর পরের কোশ্চেন যেটা হচ্ছে এনজাইমস হেল্প টু লোয়ার দ্য অ্যাক্টিভেশান এনার্জিজ অফ রিয়াকশান বাই, এই কোশ্চেনটা কিছুক্ষণ আগেই আমি আলোচনা করেছিলাম, সেখানে তোমরা বুঝেছো। এর রাইট অপশান হবে কি, ফর্মিং উইক ইন্টারেকশান উইথ সাবস্ট্রেট, অর্থাৎ অপশান 4 হবে এর রাইট অপশান। কেন বলে দিচ্ছি তোমাদের, কোভ্যালেন্ট ইন্টারেকশান উইথ সাবস্ট্রেটের সঙ্গে এনজাইম কোভ্যালেন্ট ইন্টারেকশান করে না, তাই এটা ভুল হবে। বাইন্ডিং অনলি উইথ দ্য সলভেন্ট মলিকিউলস, নো এটাও হবে না। চেঞ্জিং রিয়াকশান ইকুইলিব্রিয়াম, অর্থাৎ রিয়াকশান ইকুইলিব্রিয়ামকে চেঞ্জ করে না, রিয়াকশান ইকুইলিব্রিয়ামকে চেঞ্জ করবে না, তাই এটাও ভুল, তাই এর রাইট অপশান হচ্ছে অপশান 4, ফর্মিং উইক ইন্টারেকশান উইথ সাবস্ট্রেট, অর্থাৎ সাবস্ট্রেটের সঙ্গে উইক ইন্টারেকশান করে। পরের কোশ্চেন যেটা হচ্ছে এ প্রোটিন ইজ কম্পোস্ট অফ লিউসিন, আইসোলিউসিন, অ্যালানিন, গ্লাইসিন, প্রোলিন, 1 লাইসিন, 1 আর্জিনিন অ্যান্ড 2 সিস্টিন কানেক্টেড বাই এ ডাইসালফাইড বন্ড, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমরা
1 2 3 4 5 6 7 8 9টি অ্যামাইনো অ্যাসিড আছে। এই 9টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি 2টি সিস্টিন ডাইসালফাইড বন্ডে যুক্ত আছে। তা সেখানে বলেছে এখানে কনফার্মেশনাল অ্যানালাইসিস ইন্ডিকেটেড দ্যাট দ্য প্রোটিন হ্যাজ এলিমেন্টস অফ হেলিক্স অ্যান্ড বিটা স্ট্রাকচার। দ্য প্রোটিন ইজ মোস্ট লাইকলি। প্রোটিনটা কি হতে পারে? প্রোটিনটা কি লাইপেজ হতে পারে, অথবা এ নন স্পেসিফিক প্রোটিয়েজ হতে পারে, এ ফ্লিপেজ হতে পারে, আর নট অ্যান এনজাইম হতে পারে। এখানে তোমাদের মনে রাখতে হবে যে এনজাইম 9টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা কখনো এনজাইম হয় না, অর্থাৎ এনজাইম হতে গেলে মিনিমাম 100টি অ্যামাইনো অ্যাসিড দরকার। এই 100টি অ্যামাইনো অ্যাসিড যখন 3 ডিগ্রি অর্থাৎ টার্সিয়ারি স্ট্রাকচার গঠন করে এবং তার অ্যাক্টিভ সাইট থাকছে, তখন প্রোটিন ফাংশনাল হয় এবং এনজাইমের মতো ব্যবহার করে। তাই এক্ষেত্রে রাইট অপশান হবে নট অ্যান এনজাইম। এটা কোনো এনজাইম নয়, যেহেতু 9টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত, তাই এর কোনো 3 ডিগ্রি স্ট্রাকচার ফর্ম করতে পারছে না। বোঝা গেল? পরের কোশ্চেন হচ্ছে দ্য অর্ডার অফ রিয়াকশান ক্যাটালাইজড বাই এনজাইম অ্যাট লো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইজ। এর অপশান হবে ফার্স্ট অর্ডার রিয়াকশান। আমি তোমাদের বলে রাখি যে আমার টেকনিক্যাল ফল্টের জন্য আমি হয়তো ঠিকঠাক গ্রাফ এখানে রিপ্রেজেন্ট করতে পারছি না। যদি আমায় কোনো দিন বন্ধুরা সুযোগ করে দাও, তাহলে এনজাইম সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব। জাস্ট এখানে বুঝে নেওয়ার জন্য তোমরা জানো যে মাইকেলিস মেন্টেন ইকুয়েশান থেকে যে গ্রাফ প্লট করেছিলেন, তিনি রেক্টেঙ্গুলার হাইপারবোলিক কার্ভ কিন্তু প্লট করেছিলেন। সেটা সম্পর্কে তোমরা সবাই জানো, তাই আমি এখানে জাস্ট বুঝে নেওয়ার জন্য তোমাদের অঙ্কন করছি, কিন্তু এতটা পরিষ্কার নাও হলেও তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। জাস্ট এইটা মনে করো, নিচেরটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে V0 হলো। এরপর রেক্টাঙ্গুলার হাইপারবোলিক কার্ভ অঙ্কন করতে গেলে এই রকম হচ্ছে। এক্ষেত্রে প্রথম অবস্থায় সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কম, আর V0 হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কম থাকে, তখন যে রিয়াকশানের অর্ডার হয় সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। তারপর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন তুমি যত বাড়াতে থাকবে, ভেলোসিটিও তত বাড়তে থাকবে। একটা টাইমে ভেলোসিটি অর্থাৎ রিয়াকশান রেট হচ্ছে Vmax-এ পৌঁছে যাবে। তারপর তুমি আর যতই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াও না কেন, রিয়াকশানের রেট কিন্তু আর বাড়বে না। অর্থাৎ ম্যাক্সিমাম ভেলোসিটি যাওয়ার পর তারপরে তুমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অতিরিক্ত পরিমাণে দিলেও ম্যাক্সিমাম ভেলোসিটি ক্রস করে যাবে না। তাই সেক্ষেত্রে আমরা লিনিয়ারলি দেখতে পাচ্ছি সমান্তরালভাবে এক্স অ্যাক্সিস বরাবর যে সমান্তরালভাবে কার্ভ যাচ্ছে, সেটা হচ্ছে কোন অর্ডারকে শো করাচ্ছে? 0 অর্ডার হয়েছে। এবং প্রথমটা হচ্ছে ফার্স্ট অর্ডার। 0 অর্ডার আর ফার্স্ট অর্ডারের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার মিক্সড অর্ডার। এক্ষেত্রে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ালে রিয়াকশান রেট অর্থাৎ ভেলোসিটি বাড়তে থাকে। তাহলে মাইকেলিস মেন্টেন গ্রাফের যে লিনিয়ার দিকটা থাকছে সেটাকে আমাদের বুঝে নিতে হবে 0 অর্ডার, আর ফার্স্ট অর্ডার হচ্ছে প্রথমটা। 0 অর্ডার আর ফার্স্ট অর্ডারের মাঝখানে হচ্ছে তোমার মিক্সড অর্ডার। মিক্সড অর্ডার কেন বলে সেটা আমি পরে ডিটেলস আলোচনা করব। যেহেতু এই ক্লাসটা আমাদের ডিটেলস জানার জন্য নয়, এই ক্লাসটি সাধারণত কোশ্চেন অ্যান্সার করার জন্য, তাই এক্ষেত্রে আমি জাস্ট শর্টে শেষ করছি। পরের কোশ্চেন হচ্ছে হোয়েন এ মিক্সচার অফ প্রোটিয়েজ, প্রোটিন, নিউক্লিয়েজ অ্যান্ড নিউক্লিক অ্যাসিড আর ইনকিউবেটেড অ্যাট 37 ডিগ্রি সেলসিয়াস অ্যাট দ্য এন্ড অফ দ্য 1 hour হুইচ উইল রিমেইন ইনট্যাক্ট। অর্থাৎ বলেছে যে প্রোটিয়েজ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয়েজ এরা সব কত 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মিক্সচার করা আছে। 1 ঘন্টার পর ওই মিক্সচারে কোনটা অবশিষ্ট পড়ে থাকবে? তোমরা জানো প্রোটিয়েজ প্রোটিনকে ডিগ্রেড করে বা ভেঙে দেয়, আবার নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিডকে ভেঙে দেয়। কিন্তু যেহেতু নিউক্লিয়েজ এক প্রকার প্রোটিনধর্মী, তাই প্রোটিয়েজ নিউক্লিয়েজকেও ভেঙে দিবে। তাই শেষমেশ প্রোডাক্ট হিসাবে এখানে তোমরা পাবে প্রোটিয়েজ পাবে।
তাই এর রাইট অপশান হবে অপশান 4। বোঝা গেল? The following statements were made of suggest the existence of an enzyme substrate complex, অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের অস্তিত্ব নিম্নলিখিত কোনগুলিকে সাজেস্ট করা হয়েছিল, কোন স্টেটমেন্টগুলিকে? প্রথম অপশান এ বলেছে অ্যাট কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন অফ এনজাইম দ্য রিয়াকশান রেট ইনক্রিজ উইথ ইনক্রিজিং সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, অর্থাৎ এনজাইম কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট আছে, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যদি বাড়ায় তাহলে রেট অফ রিয়াকশান বাড়বে, অবশ্যই বাড়বে। তাই অপশান এ হচ্ছে রাইট অপশান। বির অপশান দেখি আন এনজাইম ক্যাটালাইজড রিয়াকশান হ্যাজ এ ম্যাক্সিমাম ভেলোসিটি। হ্যাঁ, অবশ্যই এনজাইম ক্যাটালাইজ রিয়াকশানের একটা ম্যাক্সিমাম ভেলোসিটি আছে, হ্যাঁ আছে, তাই অপশান বিও রাইট অপশান। সি অপশানে দেখি অ্যাট কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন অফ দ্য এনজাইম অ্যান্ড সাবস্ট্রেট, অর্থাৎ সাবস্ট্রেট এবং এনজাইমের কনসেন্ট্রেশন কিন্তু কনস্ট্যান্ট আছে। আন ইনক্রিজ ইন দ্য রিয়াকশান রেট ইজ অবজার্ভ, কিন্তু রিয়াকশান রেট ইনক্রিজ বাড়ছে না। যদি সাবস্ট্রেট বা এনজাইমের কনসেন্ট্রেশন বিশেষ করে কনস্ট্যান্ট থাকে তাহলে রেট অফ রিয়াকশান কিন্তু বাড়বে না। বোঝা গেল? তাহলে অপশান সি হচ্ছে রং অ্যান্সার। ডি অপশান দেখে নিই আন এনজাইম ক্যাটালাইজ রিয়াকশান ইজ নট ইনফ্লুয়েন্সড বাই হাই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। অবশ্যই হাই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে কি হয়, এনজাইম ক্যাটালাইজ রিয়াকশান কিন্তু ইনফ্লুয়েন্সড হয়, অর্থাৎ বলতে গেলে কি হবে, যদি আমরা এনজাইম কনসেন্ট্রেশন স্থির রাখি এবং সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যদি পরপর বাড়াতে থাকি তাহলে রেট অফ রিয়াকশান বাড়বে। একটা নির্দিষ্ট টাইমের পর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর দিলে কিন্তু রেট অফ রিয়াকশান বা ম্যাক্সিমাম ভেলোসিটির পরে কিন্তু আর বাড়বে না, সেটা ঠিক, কিন্তু এক্ষেত্রে এই অপশানটা হচ্ছে ভুল অপশান, তাই অপশান ডিও ভুল। তাই এক্ষেত্রে রাইট অপশান হবে একের দাগে, অর্থাৎ ওয়ান অপশান রাইট অপশান হবে, অর্থাৎ এ এবং বি কিন্তু ঠিক হবে। হয়েছে? পরের কোশ্চেন, ফ্রম দ্য ফলোয়িং স্টেটমেন্টস এনজাইমস এনহ্যান্স রিয়াকশান রেটস বাই এ ফ্যাক্টর 2 to 10। আচ্ছা, এনজাইম রিয়াকশানের রেটকে বাড়ায় ফ্যাক্টর 2 থেকে 10 পর্যন্ত না, এনজাইম রিয়াকশান স্পিড কিন্তু বেশি, অর্থাৎ 10⁵ থেকে 10⁷ পর্যন্ত বা তার বেশি, তাই অপশান এ কিন্তু ভুল অপশান। বি অপশানে আমরা দেখি দ্য অ্যাক্টিভেশন এনার্জি ফর এ রিয়াকশান ইজ লোয়ার বাই এনজাইম। হ্যাঁ, অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে রিয়াকশানের ক্ষেত্রে, এনজাইম রিয়াকশানের ক্ষেত্রে লো হবে, তাই বি অপশান হচ্ছে ঠিক অপশান। তার সির দাগে অপশান দেখি দ্য ইন্টারেকশান বিটুইন এনজাইমস অ্যান্ড সাবস্ট্রেট আর হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোফোবিক অ্যান্ড আয়নিক। হ্যাঁ, এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যে নন কোভ্যালেন্ট উইক ইন্টারেকশান দেখা যায়। এই নন কোভ্যালেন্ট উইক ইন্টারেকশানগুলি হলো হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোফোবিক অ্যান্ড আয়নিক বন্ডিং, তাই সি অপশান হচ্ছে রাইট অপশান। অপশান ডি দেখি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডাজ নট ইফেক্ট দ্য রেট অফ এনজাইম ক্যাটালাইজ রিয়াকশান। না, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কিন্তু ইফেক্ট করে রেট অফ এনজাইম ক্যাটালাইজ রিয়াকশান, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণের এনজাইম নিয়ে যদি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াতে থাকি তাহলে রেট অফ রিয়াকশান কিন্তু একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত বাড়ে, তাই অপশান ডি হচ্ছে রং অ্যান্সার। তাই যেহেতু বলেছে পিক দ্য কম্বিনেশান উইল অল ইনকারেক্ট স্টেটমেন্ট, তাই এক্ষেত্রে এ এবং ডি হচ্ছে ইনকারেক্ট, তাই অপশান 4 হচ্ছে এর রাইট অপশান। পরের কোশ্চেন, ম্যাচ দ্য কোএনজাইমস ইন কলাম 1 সার্ভিং অ্যাজ ট্রানজিয়েন্ট ক্যারিয়ার্স অফ স্পেসিফিক অ্যাটম অর ফাংশনাল গ্রুপ ইন কলাম বি, অর্থাৎ কলাম এতে কিছু কোএনজাইম আছে এবং কলাম 2তে, কলাম 1-এ কিছু কোএনজাইম আছে, কলাম 2তে তারা কিছু ক্যারিয়ার অ্যাটমস অথবা ফাংশনাল গ্রুপ বহন করে, সেগুলোকে তোমাদের ম্যাচিং করতে হবে।
প্রথমে কোএনজাইম এ, এটি সাধারণত অ্যাসাইল গ্রুপকে ক্যারি করে, তাই এর দাগে অপশান 4। ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটা ইলেকট্রন হিসাবে হাইড্রোজেন অ্যাটমকে ক্যারি করে। অপশান সির ক্ষেত্রে দেখো পাইরিডক্সাল ফসফেট, পাইরিডক্সাল ফসফেট এটা সাধারণত কাকে, অ্যামাইনো গ্রুপকে বহন করে, আর থায়ামিন পাইরোফসফেট সাধারণত অ্যালডিহাইড গ্রুপকে ফাংশনাল গ্রুপ হিসাবে ক্যারি করছে। তাহলে এক্ষেত্রে রাইট অপশান হচ্ছে অপশান 1, A4, B3, C2 আর D1। পরের কোয়েশ্চেন, সাম কোএনজাইমস দ্যাট সার্ভ অ্যাজ ট্রানজিয়েন্ট ক্যারিয়ার্স অফ স্পেসিফিক কেমিক্যাল গ্রুপ আর শোন বিলো। অর্থাৎ আগের কোয়েশ্চেন যেটা আলোচনা করেছিলাম তার জাস্ট একই কোয়েশ্চেন, কয়েকটা অল্টার করেছে। যেমন কোএনজাইম এ হচ্ছে অ্যাসাইল গ্রুপকে ক্যারি করছে। ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এটা হচ্ছে ইলেকট্রনকে কি করছে, ক্যারি করছে হাইড্রোজেন রূপে, বা ইলেকট্রন রূপে হাইড্রোজেন ক্যারি করা বা ইলেকট্রনকে ক্যারি করছে। পাইরিডক্সাল ফসফেট হচ্ছে তোমার অ্যামাইনো গ্রুপকে ক্যারি করছে। আর যেটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এনএডি, এটা সাধারণত হাইড্রাইড আয়নকে ক্যারি করছে। তাহলে এই ক্ষেত্রে A2B1 দ্বিতীয় নম্বর অপশান কিন্তু ঠিক অপশান, C4 আর D3। এর পরের কোশ্চেন, মাইকেলিস অ্যান্ড মেন্টেন ডেরাইভড দেয়ার ইকুয়েশন ইউজিং হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাজাম্পশন। অর্থাৎ মাইকেলিস মেন্টেন্স তাদের যে ইকুয়েশন ডেরাইভ করেছিলেন কোন অ্যাজাম্পশনের ওপর ভিত্তি করে। এখানে ফার্স্ট অপশান আছে তোমার, রেট লিমিটিং স্টেপ ইন দ্য রিয়াকশান ইজ দ্য ব্রেকডাউন অফ ইএস কমপ্লেক্স টু প্রোডাক্ট অ্যান্ড ফ্রি এনার্জি। হ্যাঁ, রেট লিমিটিং স্টেপ হচ্ছে যেখানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স কিসে ভেঙে যায়, এনজাইম এবং প্রোডাক্টে, অর্থাৎ ফ্রি এনজাইম এবং প্রোডাক্টে। এই অ্যাজাম্পশানের ওপর কিন্তু তারা করেছিলেন, তাই অপশান 1 হচ্ছে রাইট অপশান। তবুও আমরা 2, 3, 4 অপশান দেখে নিচ্ছি। রেট লিমিটিং স্টেপ ইন দ্য রিয়াকশান ইজ দ্য ফরমেশন অফ ইএস কমপ্লেক্স। না, ইএস কমপ্লেক্স গঠিত হওয়ার হচ্ছে কি একটা ফার্স্ট রিয়াকশান, কখনো রেট লিমিটিং রিয়াকশান নয়। তাহলে অপশান 2 তাহলে রং আনসার। অপশান 3 দেখি, কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্ট্রেট ক্যান বি ইগনোরড। অর্থাৎ সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনকে ইগনোর করা হয় না, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ালে রেট অফ রিয়াকশান বাড়তে থাকে। তাহলে এটাও ভুল, 3 নম্বরও তাহলে ভুল। চতুর্থ নম্বর আমরা দেখে নিই, নন এনজাইমেটিক ডিগ্রেডেশন অফ দ্য সাবস্ট্রেট ইজ দ্য মেজর স্টেপ। না, এটাও রং আনসার, তাই এর রাইট অপশান হচ্ছে 1। এর পরের কোশ্চেন যেটা হচ্ছে, দ্য স্টেডি স্টেট হাইপোথেসিস ফর এনজাইম সাজেস্ট দ্যাট, মানে স্টেডি স্টেটের হাইপোথেসিস এনজাইমের জন্য কি সাজেস্ট করছে, rate of formation of ES complex is equal to the rate of breakdown of ES complex। হ্যাঁ, এটাই রাইট অপশান। অর্থাৎ যত পরিমাণে ES কমপ্লেক্স গঠিত হবে তত পরিমাণে ES কমপ্লেক্সের ব্রেকডাউন হবে। তাহলে অপশান 1 হচ্ছে রাইট অপশান। তবুও অপশান 2, 3, 4 পড়ে নিই। রেট অফ ফরমেশন অফ ES কমপ্লেক্স ইজ ইকুয়াল টু রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট। শুধু রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট নয়, প্রোডাক্ট প্লাস এনজাইম এবং এনজাইম প্লাস সাবস্ট্রেট, যেটাকে কে ক্যাট প্লাস K-1 ডিভাইডেড বাই K1 বলা হচ্ছে। তারপর হচ্ছে 3 নম্বর অপশান কি, রেট অফ ফরমেশন অফ ES কমপ্লেক্স অ্যান্ড ডিসোসিয়েশন ইন্টু E অ্যান্ড S আর ইকুয়াল। না, এটা নয়, এনজাইম এবং সাবস্ট্রেটের ইকুয়াল এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স হয় না। ফোর্থ অপশান হচ্ছে এনজাইম আর স্টেডিলি কনজিউমড ইন দ্য রিয়াকশান। না, এটাও না, তাই রাইট অপশান এখানে হচ্ছে অপশান 1। এখানে তোমরা স্টেডি স্টেট অ্যাজাম্পশানটা ভালো করে পড়ে নিবে, জাস্ট আমি দিয়েছি। এখানে বলেছে ইএস ডাজ নট চেঞ্জ উইথ টাইম, অর্থাৎ দ্য স্টেডি স্টেট অ্যাজাম্পশানে বলা হচ্ছে দ্যাট ইজ দ্য রেট অফ ফরমেশন অফ ইএস ইজ ইকুয়াল টু দ্যাট অফ দ্য ব্রেকডাউন অফ ইএস। ইএস যে ব্রেকডাউন হচ্ছে সেটা কিসে কিসে ব্রেকডাউন হয়ে যাচ্ছে,
enzyme plus substrate এবং enzyme plus product. In general, an intermediate in a series of reactions is said to be in steady state when its rate of synthesis is equal to its rate of degradation. অর্থাৎ EX কমপ্লেক্স যখন গঠিত হচ্ছে আবার ES কমপ্লেক্স যখন ব্রেকডাউন হচ্ছে এ কিন্তু সমান থাকছে, অর্থাৎ ES ইকুয়াল টু E প্লাস এস প্লাস ই প্লাস পি, এটাই হচ্ছে স্টেডি স্টেট বলতে যাচ্ছে। বোঝা গেল? এটা ভালো করে তোমরা পড়ে নিবে। এর পরের কোশ্চেন যেটা হচ্ছে এনজাইমস ক্যাটালাইজ রিয়াকশান বাই বাইন্ডিং রেগুলেটরি প্রোটিন, না রেগুলেটরি প্রোটিনের সঙ্গে বাইন্ড করে হবে না, তাই অপশান 1 হচ্ছে হবে না। অপশান 2 কোভ্যালেন্টলি মডিফাইং অ্যাক্টিভ সাইটস রেসিডিউ, না কোভ্যালেন্টলি কখনো নয়, তাই অপশান 2ও কেটে গেল। অপশান 3 দেখি বাইন্ডিং গ্রাউন্ড অফ সাবস্ট্রেটস উইথ গ্রেট অ্যাফিনিটি। বাইন্ডিং গ্রাউন্ড অফ সাবস্ট্রেটের গ্রাউন্ডের সঙ্গে বাইন্ড করে খুব বেশি অ্যাফিনিটির সঙ্গে, না এটাও রং অ্যান্সার। ফোর্থ অপশান দেখে নিই স্টেবিলাইজিং দ্য ট্রানজিশন স্টেট অফ এ এনজাইম, এটাই হবে এর রাইট অপশান, অর্থাৎ 4 অপশান হবে এর রাইট অপশান। এরপর আমি এখানে কিছু এনজাইমের প্রপার্টিজ দিয়েছি যেটা তোমরা পড়ে নিবে জাস্ট নোটের আকারে, যেগুলো বক্স করা আছে এগুলো ভালো করে দেখবে, কারণ এইগুলো অলরেডি আমি কিছুক্ষণ আগেই আলোচনা করে দিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা গ্রাফ আমি অঙ্কন করেছি, যেখানে আমি দেখিয়েছি এনজাইম লোয়ার্স অ্যাক্টিভেশন এনার্জি অ্যান্ড প্রোভাইডস অল্টারনেটিভ পাথওয়ে ফর ফাস্ট রিয়াকশন কমপ্লিশন। বক্সের ভেতর আমি লিখেছি এনজাইম স্টেবিলাইজ সাবস্ট্রেট ইন ট্রানজিশন স্টেট বাই মাল্টিপল উইক ইন্টারাকশান, অর্থাৎ মাল্টিপল উইক ইন্টারাকশানের মাধ্যমে এনজাইম সাবস্ট্রেটকে ট্রানজিশন স্টেটে স্টেবিলাইজ করায়। এই উইক ইন্টারাকশান হচ্ছে কি বাইন্ডিং এনার্জি প্রোভাইড করে কাকে, এনজাইম আর সাবস্ট্রেটের মধ্যে কি হচ্ছে ইন্টারাকশানের ফলে বাইন্ডিং এনার্জি হচ্ছে, এই বাইন্ডিং এনার্জির ফলে হচ্ছে এনজাইম সাবস্ট্রেটকে ট্রানজিশন স্টেটে স্টেবিলাইজ করায় এবং অ্যাক্টিভেশন এনার্জিকে কমায়। হয়েছে? এরপরে যেটা লিখেছি সাবস্ট্রেট ইজ স্টেবিলাইজড ইন ট্রানজিশন স্টেট সো নিড অফ অ্যাক্টিভেশন এনার্জি ইজ লো। তারপরে লাস্ট হচ্ছে কি বাইন্ডিং এনার্জিজ রিলিজড ডিউরিং মাল্টিপল নন কোভ্যালেন্ট ইন্টারাকশান ডিক্রিজিং অ্যাক্টিভেশন এনার্জি। এই পয়েন্টগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এরপর কোশ্চেন যেটা হচ্ছে ইফ অ্যান এনজাইম ওয়াজ রিমুভড ফ্রম এ রিয়াকশান দ্যাট ইজ ক্যাটালাইজড হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট উড বি ট্রু রিগার্ডিং দ্য রিয়াকশান লেফট টু প্রসিড ইন অ্যান আনক্যাটালাইজড ওয়ে। অর্থাৎ কোনো রিয়াকশান থেকে যদি এনজাইমকে তুলে নেওয়া হয় বা রিমুভ করিয়ে নেওয়া হয় তবে কোন স্টেটমেন্টটা সত্য হতে পারে, বাদবাকি যে রিয়াকশানটা আনক্যাটালাইজড ওয়েতে চলবে। এক্ষেত্রে বলে রাখি কোনো রিয়াকশান থেকে এনজাইম তুলে নেওয়া মানে হচ্ছে কি অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে বেড়ে যাবে, কারণ এনজাইম থাকলে সাবস্ট্রেটের অ্যাক্টিভেশন ট্রানজিশন স্টেটে পৌঁছতে গেলে সাবস্ট্রেটের অ্যাক্টিভেশন এনার্জিকে কমায়। আর যেহেতু এনজাইম কোনো ডেল্টা জিকে বাড়ায় না বা কমায় না, তাই এনজাইম তুলে নেওয়া বা যোগ করা রিয়াকশানের ওপর ডেল্টা জির ওপর অর্থাৎ ডেল্টা জির ওপর কোনো প্রকার প্রভাব ফেলবে না। তাই এখানে রাইট অপশান হবে দ্য রিয়াকশান রেট উড ইনক্রিজ, না যেহেতু আমরা এনজাইম তুলে নিচ্ছি রিয়াকশান রেট ইনক্রিজ হবে না, তাই অপশান 1ও কাটা। অপশান 2 দ্য ডেল্টা জি উড ইনক্রিজ। অপশান 3 দ্য ডেল্টা জি উড ডিক্রিজ, অর্থাৎ ডেল্টা জি বা ফ্রি এনার্জির ওপর এনজাইমের কোনো প্রভাব থাকে না, তাই 2 এবং 3 অপশান হচ্ছে ক্রস অপশান, অর্থাৎ হবে না। ফোর্থ অপশান আছে দ্য অ্যাক্টিভেশন এনার্জি উড ইনক্রিজ, হ্যাঁ অ্যাক্টিভেশন এনার্জি বেড়ে যাবে। আমরা জানি এনজাইম দিলে অ্যাক্টিভেশন এনার্জি কমে যায় আর তুলে নিলে অ্যাক্টিভেশন এনার্জি বেড়ে যাবে, তাই অপশান 4 হচ্ছে রাইট অপশান। বোঝা গেল? এরপরে কোশ্চেন ফর অ্যান এনজাইম ক্যাটালাইজ রিয়াকশান ইন এ ব্যাচ বায়োরিয়েক্টর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু আন্ডার কোয়াসি স্টেডি স্টেট কন্ডিশন। মনে রাখতে হবে যে কোয়াসি স্টেডি স্টেট কন্ডিশানে কি বললাম, কোয়াসি স্টেডি স্টেট কন্ডিশানে কি হয়,
এনজাইম আর সাবস্ট্রেট কমপ্লেক্স কনসেন্ট্রেশন কিন্তু নিয়ারলি কনস্ট্যান্ট হিসাবে থাকে। তাহলে এক্ষেত্রে তোমাদের অপশান 1 হবে রাইট অপশান। আমি হয়তো বেশি এক্সপ্লেন করছি না, এর আগে যেগুলো এক্সপ্লেন করেছি তার উপর কনসেপ্ট করে তোমরা এগুলো নিজেরাই করতে পারবে, তাই আমি আর বেশি সময় নিচ্ছি না। পরের কোশ্চেন, টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্লাসেস অফ এনজাইমস ডাজ ক্রাইমোটিপসিন বিলং, অর্থাৎ ক্রাইমোটিপসিন কোন ক্লাসে বিলং করছে মানে থাকছে? অক্সিডো রিডাক্টেজ না হাইড্রোলেজ? হাইড্রোলেজ হবে, কেননা জলের উপস্থিতিতে এইসব এনজাইম কি খাদ্যবস্তুকে বিশ্লিষ্ট করে। ক্রাইমোটিপসিন যেটা হচ্ছে ট্রান্সফারেজ, কোনো গ্রুপকে ট্রান্সফার করে না। আইসোমারেজেস না, তাই এখানে রাইট অপশান হবে কি হাইড্রোলেজ। ক্রাইমোটিপসিন হাইড্রোলেজে বিলং করছে, অপশান 2 হবে রাইট অপশান। এই কোশ্চেনটা তোমরা পড়ে নিবে, কোশ্চেনের যে সারমর্ম সেটা বলছি। ওয়াশিং পাউডার হচ্ছে এনজাইমেটিক অ্যাকশান শো করাচ্ছে কোনগুলোকে রিমুভ করে বা মুক্ত করে। সাপোজ মনে করো জামাতে যদি এক অর্থাৎ ডিমের কোনো কিছু লেগে যায়, তাহলে ওই জামাটাকে জলের সঙ্গে ওয়াশিং পাউডার দিয়ে যদি ধৌত করো, তাহলে ওই ডিমের স্টেনের কোন অংশটা ওয়াশিং পাউডার দ্বারা রিমুভ হয়ে যাবে। এখানে লাইপেজ এবং প্রোটিয়েজ যে ডিমে থাকে তা ওয়াশিং পাউডার সেগুলোকে রিমুভ করিয়ে দিবে। জাস্ট এর অপশান হবে রাইট অপশান, 4th হবে রাইট অপশান, মনে থাকবে। অ্যামাইলেজ বা প্রোটিয়েজকে নয়, ক্যাটালেজ বা লাইপেজ হবে না, ক্যাটালেজ লাইপেজ হবে না, লাইপেজ আর ম্যালটেজ হবে না, আর হচ্ছে অ্যামাইলেজ আর প্রোটিয়েজ হবে না। লাইপেজ এবং প্রোটিয়েজকে কিন্তু রিমুভ করে। এর পরের কোশ্চেন, যেটা আমি আগে আলোচনা করেছি এই কোশ্চেনটা সম্পর্কে, তবু আমি বলছি, জিরো অর্ডার কাইনেটিক্স ইন অ্যান এনজাইম ক্যাটালাইজ রিয়াকশান অনলি অকার হোয়েন উই হ্যাভ ভেরি হাই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, অর্থাৎ লো সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে কি হয়, ফার্স্ট অর্ডার কনসেন্ট্রেশন বাড়ালে তারপর হচ্ছে মিক্সড অর্ডার, তারপর খুব বেশি কনসেন্ট্রেশন বাড়ালে অর্থাৎ যখন এনজাইম সাবস্ট্রেট কিসের ভেলোসিটি ম্যাক্সিমামে পৌঁছে যায়, এই ম্যাক্সিমাম ভেলোসিটি পৌঁছানোর পর যদি আরও অতিরিক্ত আমরা সাবস্ট্রেট যোগ করি, সেক্ষেত্রে কিন্তু আর হচ্ছে ভিম্যাক্স কিন্তু বাড়ে না, অর্থাৎ সেক্ষেত্রে যে লিনিয়ার প্লট দেখা যাচ্ছে সেটাকে বলছি আমরা জিরো অর্ডার। এই জিরো অর্ডার দেখা যায় হাই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে, তাই এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশান 3। এর পরের কোশ্চেন, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রোটিনের ক্ষেত্রে আমি আলোচনা করব, তবুও আমি এখানে বলে নিচ্ছি, এ পার্টিকুলার এনজাইম লসেস ইটস অ্যাক্টিভিটি ইফ জাস্ট স্টোর ইন নর্মাল স্যালাইন। যদি নর্মাল স্যালাইনে একটা পার্টিকুলার এনজাইমকে রাখা হয় তাহলে সে তার অ্যাক্টিভিটি কিন্তু লস করছে। আর যদি এই স্যালাইনে আমরা 10 মিলিমোলার বিটা মার্কাপটা ইথানল রিডিউসিং এজেন্ট হিসাবে অ্যাড করি, তাহলে এনজাইম তার অ্যাক্টিভিটিকে ফিরে পাচ্ছে। এর থেকে তুমি কি ডিসিশানে আসতে পারছো? প্রথমে বলে রাখি, ডাইসালফাইড বন্ড গঠিত হওয়ার জন্য কি দরকার, এসএইচ গ্রুপ আর এসএইচ গ্রুপ যুক্ত হচ্ছে। হলো, এখানে কি হচ্ছে, অক্সিডাইজিং এনভায়রনমেন্টে ডাইসালফাইড বন্ড গঠিত হচ্ছে, এই যেই উঠে যাবে, ফলে কি হয়ে যাবে, এস বন্ড এস তৈরি হবে, ফলে কি হচ্ছে, এনজাইম তার অ্যাক্টিভিটি লস করাচ্ছে। যদি আমরা বিটা মার্কাপটা ইথানল যোগ করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, অক্সিডাইজিং সিচুয়েশান কেটে কি হচ্ছে, রিডিউসিং সিচুয়েশান হচ্ছে। রিডিউসিং সিচুয়েশানের ফলে কি হয়, পুনরায় কি হবে, তোমার এসএইচ আর এসএইচ তৈরি হবে, তখন কি হবে, এনজাইম তার অ্যাক্টিভিটি ফিরে পাবে। অর্থাৎ এটা এক্ষেত্রে এর রাইট অপশান হবে কি, ইট হ্যাজ সালফাহাইড্রাইল গ্রুপ, অর্থাৎ এসএইচ গ্রুপ যেটাকে বলছি, সালফাহাইড্রাইল গ্রুপ দ্যাট আর নেসেসারি ফর অ্যাক্টিভিটি, অর্থাৎ যেটা খুবই গুরুত্বপূর্ণ এনজাইমের কাজ করার জন্য। আরেকবার আমি এই কোশ্চেনটা ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। অক্সিডাইজিং এজেন্টে কি হবে, ডাইসালফাইড বন্ড গঠন হবে। ডাইসালফাইড বন্ড গঠনের ফলে কি হবে, এনজাইম তার অ্যাক্টিভিটিকে লস করাবে। যদি রিডিউসিং এজেন্ট আমরা দিই, এ রিডিউসিং এজেন্ট কি হচ্ছে, বিটা মার্কাপটো ইথানল হয়েছে, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ডাইসালফাইড বন্ড ব্রেক হবে, ফলে হাইড্রোসালফাইড গ্রুপ কিন্তু এক্সপোজ হবে, ফলে এনজাইম তার অ্যাক্টিভিটি ফিরে পাবে। তাহলে এক্ষেত্রে এর রাইট অপশান হবে অপশান 2, ইট হ্যাজ সালফাহাইড্রাইল গ্রুপ দ্যাট আর নেসেসারি ফর অ্যাক্টিভিটি।
এর পরের কোশ্চেন যেটা মাইকেলিস মেন্টেন ইকুয়েশন থেকে আছে সেটা হচ্ছে কি, ইন আন এনজাইম ক্যাটালাইজ রিয়াকশান ইফ এস ইকুয়াল টু 10 km, অর্থাৎ সাবস্ট্রেট 10 km এর তুল্য বলেছে, দ্য ভেলোসিটি অফ দ্য রিয়াকশান ইজ অ্যাবাউট, ভেলোসিটি মিনস হচ্ছে ভি জিরোর কথা বলতে চাইছে। তোমরা ইকুয়েশান জানো নিশ্চয়ই, এক্ষেত্রে ইকুয়েশান হচ্ছে ভি জিরো ইকুয়াল টু কী হবে, ভি ম্যাক্স ভিএম আমি দিয়ে দিচ্ছি প্লাস এস ডিভাইডেড বাই কেএম প্লাস এস, অর্থাৎ এক্ষেত্রে তোমরা এসের জায়গায় 10 km বসিয়ে দাও, তাহলে ভি ম্যাক্স 10 km আর নিচে হচ্ছে কেএম প্লাস 10 km, তাহলে কেএম কেএম কেটে গেল, ওপরে আছে 10 আর নিচে হচ্ছে 11, তাহলে 10কে 11 দিয়ে ভাগ করো, তাহলে 0.9 চলে আসবে, তাহলে 0.9 ভি ম্যাক্স, অর্থাৎ ভি জিরো ইকুয়াল টু 0.9 ভি ম্যাক্স। তাই এর রাইট অপশান হবে অপশান 1 হবে এর রাইট অপশান, 0.9 ভি ম্যাক্স হবে, অর্থাৎ ভি জিরো ইকুয়াল টু 0.9 ভি ম্যাক্স হবে। বোঝা গেল? এরপরের কোশ্চেন, মাইকেলিস অ্যান্ড মেন্টেন ডিরাইভড দেয়ার ইকুয়েশন ইউজিং হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাজাম্পশন, অর্থাৎ মাইকেলিস এবং মেন্টেন্স তাদের ইকুয়েশনকে ডিরাইভ করেছিল নিম্নলিখিত কোন অ্যাজাম্পশনের ভিত্তিতে। এখানে জাস্ট 1 নম্বর অপশানে আমি রাইট অপশান বলে দিয়েছি, পরের অপশানগুলো দিইনি, যেটা হচ্ছে রেট লিমিটিং স্টেপ ইন দ্য রিয়াকশান, রিয়াকশানের রেট লিমিটিং স্টেপটা ইজ দ্য ব্রেকডাউন অফ ইএস কমপ্লেক্স টু প্রোডাক্ট অ্যান্ড ফ্রি এনার্জি, অর্থাৎ ইএস কমপ্লেক্স যখন প্রোডাক্ট এবং ফ্রি এনার্জিতে যায় সেটাই হচ্ছে রেট লিমিটিং স্টেপ। এই স্টেপের উপর ভিত্তি করে কিন্তু তারা ইকুয়েশন ডেরাইভ করেছিলেন। পরের কোশ্চেন যেটা হচ্ছে আন এনজাইম রিয়াকশান এক্সিবিট মাইকেলিস মেন্টেন্স কাইনেটিক, অর্থাৎ একটা এনজাইম রিয়াকশান যেটাকে মাইকেলিস মেন্টেন্স কাইনেটিককে প্রদর্শন করছে। ফর দিস রিয়াকশান, এই রিয়াকশানের জন্য অন ডাবলিং দ্য কনসেন্ট্রেশন অফ এনজাইম, যেখানে কি করা হচ্ছে, এনজাইমের কনসেন্ট্রেশনকে ডবল করা হচ্ছে, ওয়াইল মেনটেনিং এস ভেরি ভেরি গ্রেটার দেন ই জিরো, অর্থাৎ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন খুব বেশি। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে মনে রাখবে কেএম কখনো চেঞ্জ হবে না, যেহেতু এনজাইমের কনসেন্ট্রেশন ডবল করা হচ্ছে তাই ভিম্যাক্স ইনক্রিজ হবে, তাই এক্ষেত্রে এর রাইট অপশান হবে অপশান 2, অর্থাৎ কেএম উইল রিমেইন দ্য সেম বাট ভিম্যাক্স উইল ইনক্রিজ, ভিম্যাক্স বাড়বে কিন্তু কেএম একই থাকবে। এর পরের কোশ্চেন যেটা হচ্ছে কি, সায়েন্টিস্ট ইজ ক্যারিং আউট আন এনজাইম রিয়াকশান ইন ল্যাবরেটরি অ্যান্ড অবটেইন এ কেএম অ্যান্ড ভিম্যাক্স ভ্যালু, he repeats the experiment but this time uses only 1/10 of the enzyme, অর্থাৎ একজন সায়েন্টিস্ট যিনি একটা এনজাইম রিয়াকশানকে ল্যাবরেটরিতে করেছিলেন এবং কেএম আর ভিম্যাক্স পেয়েছিলেন, কিন্তু সেই এক্সপেরিমেন্ট তিনি ডবল করলেন এবং সেক্ষেত্রে তিনি 1/10 কি এনজাইম যোগ করলেন, তাহলে কি ঘটনা ঘটবে ভিম্যাক্স এবং কেএম এর ওপর। এর আগের কোশ্চেনে আমি আলোচনা করেছি কেএম কখনো চেঞ্জ হবে না বাট ভিম্যাক্স বাড়বে বা কমবে। এক্ষেত্রে দেখো ভিম্যাক্স চেঞ্জ হবে, অর্থাৎ ভিম্যাক্স কমে যাবে, বাট কেএম উড রিমেইন সেম, জাস্ট অপশান 2তে আছে, তোমরা ভালো করে দেখে নিবে। দ্য ভিম্যাক্স উড চেঞ্জ বাট কেএম উড রিমেইন সেম, ভিম্যাক্স কমে যাবে কিন্তু কেএম সেম থাকবে, তাই অপশান 2 হচ্ছে রাইট অপশান, অন্যান্য অপশানগুলো তোমরা পড়ে নিবে। পরের কোশ্চেন, ইন অ্যান এনজাইম ক্যাটালাইজড রিয়াকশান কেএম ইকুয়াল টু 4 × 10⁵ দেওয়া আছে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কত দেওয়া আছে, এস ইকুয়াল টু 4 × 10⁻⁵ মোলার দেওয়া আছে, অবজার্ভ ভেলোসিটি উইল বি, অবজার্ভ ভেলোসিটি অর্থাৎ ভি জিরো ইকুয়াল টু কত হবে তোমাদের বলতে হবে। এখানে ভিম্যাক্স দেওয়া আছে 80 মাইক্রোমোলার পার লিটার ইনভার্স মিনিট আছে। হলো, এক্ষেত্রে তোমাদের মাইকেলিস মেন্টেন ইকুয়েশন পুট করতে হবে, সেক্ষেত্রে বলে রাখি ভি জিরো ইকুয়াল টু ভিম্যাক্স প্লাস এস বাই কেএম প্লাস এস। এক্ষেত্রে তোমরা ওপরে যে ভিম্যাক্স আছে, ভিম্যাক্স হচ্ছে 80 বসাবে, 80-র সঙ্গে কত তোমরা ভিম্যাক্স এস আছে 80 × 4 × 10⁻⁻⁴
-5 বসাবে, আর নিচে km এর মান কত দেওয়া আছে 4 × 10⁵ আর s এর মান দেওয়া আছে +4 × 10⁵। তাহলে 4 × 10⁵ থেকে যদি কমন নাও 4 × 10⁻⁻5 নিচেরটায়, তাহলে 2 × 4 × 10⁻⁻5 নিচে থাকবে এবং ওপরে 80 × 4 × 10⁻⁻5 থাকবে। তাই 4 × 10⁻⁻5 4 × 10⁻⁻5 কেটে গেল, তাহলে 80/2 হবে সমান 40 আসবে। তাই এর রাইট অপশান হবে অপশান 1 হবে, অর্থাৎ 40 মাইক্রোমোলার হবে। এরপরে নিউমেরিক্যাল, যেটা হচ্ছে এনজাইমের হচ্ছে km দেওয়া আছে 10 মিলিমোলার, ভিম্যাক্স দেওয়া আছে 30 মিলিমোলার পার সেকেন্ড এবং সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দেওয়া আছে 20 মিলিমোলার। এক্ষেত্রে তোমরা পুট করবে V0 = Vmax S এবং Km প্লাস S, অর্থাৎ Vmax তোমাদের দেওয়া আছে কত 30 মিলিমোলার, তাহলে 30 × S কত দেওয়া আছে 20 মিলিমোলার, 30 × 20 / Km দেওয়া আছে তোমাদের 10 মিলিমোলার, 10 যুক্ত সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কত দেওয়া আছে 20, তাহলে 20 যুক্ত 10 নিচে 30 হলো, আর উপরে হচ্ছে কত 30 × 20, তাহলে 30 কেটে গেল, তাহলে V0 = হচ্ছে 20 মিলিমোলার পার সেকেন্ড। তাহলে এর রাইট অপশান হবে অপশান 3rd। এক্ষেত্রে তোমাদের আমি বলে নিই, ক্লাসটি লেন্দি হওয়ার জন্য এটাকে পার্ট 1 এবং পার্ট 2তে আমি ডিভাইড করেছি। আর পার্ট 1-এ এই পর্যন্ত আমি নিউমেরিক্যাল দিয়ে শেষ করলাম। তোমরা মন দিয়ে ক্লাসটি শুনবে। আমার টেকনিক্যাল ফল্টের জন্য আমি হয়তো ঠিকঠাকভাবে নিউমেরিক্যাল তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আর সবাই বন্ধুকে বলি যে সবাই অন্ততপক্ষে মন দিয়ে এই কোশ্চেনগুলো দেখবে, কারণ এখান থেকেই কোশ্চেন আসবে। আর পরের যে ক্লাসে পার্ট 2তে জাস্ট আমি 3টা কনসেপ্ট দিব, এই 3টা কনসেপ্ট থেকে আরও একটি তোমরা কোশ্চেন পাবে। তাহলে এই পর্যন্ত আজকে সবাইকে আবার আমি থ্যাংক ইউ জানিয়ে আজকের পার্ট 1 শেষ করছি।